দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। চীনকে চাপে রাখতে 4 দেশের নৌমহড়া। নাগরিকদের সাদামাটা ঈদ উদযাপনের আহ্বান ইমরান খানের। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির বিচার ফের শুরু। উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে আসছেন ইরাকি প্রধানমন্ত্রী। দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠানোর পরিণতির বিষয়ে ব্রিটেনকে চীনের হুঁশিয়ারি। দক্ষিণ কোরিয়ার কিমের বোনের বিরুদ্ধে মামলা। চীনের হয়ে হংকং শাসন করতে আসছেন এই ক্রিস ত্যাং। 69 ফিলিস্তিনি নারী ও শিশু আটক করেছে ইসরায়েল। দর্শক, এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েত ইসলাম। চীন সাগরে বিমানবাহী রণতরী পাঠানোর পরিণতির বিষয়ে ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে চীন। ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো অবৈধভাবে দক্ষিণ চীন সাগরে পাঠিয়েছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেন যোগ দেওয়ার গোটা অঞ্চল বিপদের মুখে পড়বে এবং লন্ডনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। হংকং ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনার মাঝেই বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত জানায় ব্রিটেন। ব্রিটিশ সরকার হংকংয়ের অধিবাসীদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব উত্থাপনের পর চীন ক্ষুব্ধ হয়। এর আগে গত সপ্তাহে শক্তি প্রদর্শনের জন্য দক্ষিণ চীন সাগরে 2টি বিমানবাহী রণতরী পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে স্বাভাবিকভাবেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে চীন সরকার। দক্ষিণ চীন সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগরের অংশ। চীন এই সাগরের উপর পূর্ণ কৃতিত্ব দাবি করছে। এছাড়া ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান ও কিছু অংশের মালিকানার দাবিদার। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই সাগরকে আন্তর্জাতিক পানিসীমা হিসেবে গণ্য করে এই সাগরে অবাধে জাহাজ ও সাবমেরিন চলাচল অব্যাহত রাখতে চাইছে। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে রাশিয়া এবং চীন। দীর্ঘদিন ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসব দেশের প্রতি যে আহ্বান জানিয়ে আসছিল, কার্যত তারা সেই আহ্বানে সাড়া দিয়ে যৌথভাবে লড়াই করার জন্য এগুচ্ছে। যখন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা এবং চীনের মধ্যে মতভেদ তীব্র হচ্ছে, তখন চীন ও রাশিয়ার প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মার্কিন চাপের মুখে গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী শিগেই লাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর দিয়েছে। ফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার কথিত আমেরিকান ফার্স্ট নীতি অনুসরণ করছে এবং একগুঁয়েমি, একাধিপত্যবাদ ও বলদপি নীতি অনুসরণ করছে। তিনি বলেন, ওয়াশিংটন নতুন করে পুরনো সিনাই যুদ্ধ চালু করেছে। এ অবস্থায় চীন ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু উন্নত করাই উচিত নয়, বরং বিশ্বের অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে মার্কিন ধ্বংসাত্মক নীতি প্রত্যাখ্যান করার পদক্ষেপ নিতে হবে। ফোন আলাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী ও বেইজিং ও মস্কোর মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ করার উপর জোর দেন এবং মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলার পক্ষে অবস্থান ঘোষণা করেন। এর একদিন আগে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোন আলাপে মার্কিন একাধিপত্যবাদ ভেঙে দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নিতে মস্কোর প্রতি আহ্বান জানান। মহামারীর মধ্যে সতর্কতার সঙ্গে ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ঈদুল ফিতরের অবস্থা যাতে কুরবানির ঈদের সময় না হয়, দেশটির জনগণকে সাদামাটা ঈদ উদযাপন করতে আহ্বান জানিয়েছেন ইমরান খান। টুইটে ইমরান খানের আহ্বান, ঈদুল আজহা অবশ্যই সাদামাটাভাবে উদযাপন করতে হবে। অবস্থা যাতে গত ঈদের মতো না হয়। ওই ঈদের সময় নিয়মকানুনগুলো মানা হয়নি, ফলে হাসপাতালগুলোতে রোগীর ভিড় লেগে যায়। এবারের ঈদে করোনা নিয়ন্ত্রণের লাইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা হবে বলেও সতর্ক করে দেন ইমরান খান। গত মে মাসে রোজার সময় মসজিদ ও দোকানপাটগুলোতে পাকিস্তানের নাগরিকদের সামাজিক দূরত্ব ও অনন্য বিধিনিষেধ তেমন মানতে দেখা যায়নি।
সে কারণে ঈদের পর দেশটিতে আক্রান্তের সংখ্যা আরও উদ্বেগজনকভাবে বাড়তে থাকে। সংক্রমণের বিস্তার রোধে পাকিস্তান জুড়ে আবারও লকডাউন দেওয়ার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু কঠিন এই পদক্ষেপ দ্বিতীয়বারের মতো নেয়নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি। উপমহাদেশের দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। দেশটিতে আক্রান্ত 2,60,000 ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 5,500। প্রথম রয়েছে ভারত। 69 জন নারী ও শিশুকে আটক করেছে ইসরায়েল। চলতি বছরের প্রথম 6 মাসে তাদের আটক করা হয়। ফিলিস্তিনিদের সেন্টার ফর স্টাডিজের এক টেলিতে এই তথ্য উঠে এসেছে। ফিলিস্তিনের বন্দি বিষয়ক এই রিসার্চ সেন্টারের মুখপাত্র রিয়াদ আল আকসার এ তথ্য জানিয়ে বলেন, ফিলিস্তিনি নারীদের আটক করার সময় কোনো বাছবিচার করে না ইসরায়েলি সেনারা, এমনকি তারা বৃদ্ধা এবং অসুস্থ নারীদের ধরে নিয়ে যেতেও দ্বিধা করে না। আল আকসার বলেন, ফিলিস্তিনি নারীরা যাতে কোনো ধরনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে অংশ না নেন সেজন্য তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এসব নারীকে ধরে নিয়ে যাচ্ছে তেল আবিব। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্ট দেওয়ার দায়েও অনেক নারীকে ধরে নিয়ে যাচ্ছে। এসব নারীদের অনেককে আটক রাখে, আবার কাউকে কাউকে ছেড়ে দেয়। আল আকসা মসজিদে আর প্রবেশ করবে না এমন শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়। ফিলিস্তিনের বন্দি বিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র বলেন, বর্তমান ইসরায়েলি কারাগারে 41 ফিলিস্তিনি নারী বন্দী রয়েছেন। এদের মধ্যে 25 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এবং বাকি 16 জন বিনা বিচারে আটক রয়েছেন। আল আকসার জানান, ইহুদিবাদী ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে 4,800 ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যাদের মধ্যে 170 জন শিশু ও বৃদ্ধ রয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোনের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়ার এক আইনজীবী। গত মাসে সীমান্তে 2 কোরিয়ার যৌথ লিয়াজো অফিস গুঁড়িয়ে দিয়ে দুই দেশের শত্রুতা বিপজ্জনক সীমায় উস্কে দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছেন এই আইনজীবী। শুক্রবার এ মামলার ভার নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কৌঁসুলিরা। তবে কিম জং উনের বোন কিম ইয়ো জং এর বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত তারা শুরু করেছেন কি না তা এখনও পরিষ্কার হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কিম জং উনের বোনকে মামলার জন্য আদালতে ডেকে পাঠানোর কোনো উপায় ও দক্ষিণ কোরিয়ার কৌঁসুলিদের নেই। সেদিক থেকে কার্যত তাদের হাত বাঁধা, ফলে মামলাটি মূলত প্রতিক্রি। তবে এ মামলার জেরে উত্তর কোরিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে 2 কোরিয়ার মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে। আইনজীবী লি কায়ুং জায়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের একজন সমালোচক। কিম ইয়ো জং এর পাশাপাশি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ পাক জং চনের বিরুদ্ধেও মামলা করেন তিনি। দক্ষিণ কোরিয়ার সরকারের তহবিলে নির্মিত লিয়াজো কার্যালয় ভবন ধ্বংসের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ দায়ের করা মামলার বিচার কাজ রোববার থেকে ফের শুরু হয়েছে। পুনর্গণনার দাবিতে দেশটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বেকার হয়ে যাওয়া জনগণের আন্দোলনের মধ্যে জেরুজালেম আদালতে এ বিচার কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে এ বছরের মে মাসে মামলাটি দায়ের করা হয়। নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যদের ব্যাপক কভারেজ দিতে একটি গণমাধ্যমের রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ তছরূপের ও অভিযোগ রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।